নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন ঘড়িতে বাজে 12:05। প্রতিবেদন আপনারা নির্ধারিত সময় দেখবেন। তাহলে সন্দেশখালী সরবেরিয়ার ঘটনার পর ৭৬ ঘন্টা কেটে গিয়েছে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো ৮২ ঘন্টা কেটে যাবে। তখনও পর্যন্ত শেখ শাহজাহান কি ধরা পড়বেন? সম্ভাবনা কম। এই কারণগুলো বলবো আপনাকে। তার আগে একটা জিনিস বলি, দেখুন, শেখ শাহজাহানকে বামেরা নেতা করেছে আর তৃণমূল তাকে জনপ্রতিনিধি করেছে। আমার মনে আছে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ওই সন্দেশখালী, বসিরহাট, এই অঞ্চলটায়, দক্ষিণ চব্বিশ পরগনার এই অঞ্চলটায় বামেরা ভালো ফল করেছিল। মানে ক্ষমতা হারানোর পর প্রথম পঞ্চায়েত নির্বাচন, তাতে তারা জলপাইগুড়ি জেলা পরিষদও দখল করেছিল। কিন্তু ওই উত্তর চব্বিশ পরগনার ওই অঞ্চলটা, মাফ করবেন দক্ষিণ চব্বিশ পরগনা বললাম, উত্তর চব্বিশ পরগনার ওই অঞ্চলটা, বসিরহাট, সন্দেশখালী, ন্যাজট, ধামাখালী, সরবেরিয়া, এইসব অঞ্চলটায় বামেরা কিন্তু ভালো ফল করেছিল। সেই ফলকে ভিত্তি করে আমার মনে আছে গৌতমদা আমার স্টুডিওতে এসেছিলেন, দাবি করেছিলেন যে বসিরহাট তারা জিতবেন। তারপরে তারা কেন জেতেননি সেই প্রসঙ্গে আমি ঢুকতে চাইছি না। 11 সালে পালা পরিবর্তনের পরে কিন্তু শেখ শাহজাহান তৃণমূলে যায়নি। 2013 পঞ্চায়েত নির্বাচনে ও সিপিএম এর হয়ে কাজ করেছে, কিন্তু তারপর সে আর চাপটা ঠেকাতে পারেনি। মামলা মকদ্দমায় জড়িয়ে জর্জরিত হয়ে গেছিল, অনুগামীরা পাশ থেকে সরে যাচ্ছিল। তখনই সে সিপিএম ছেড়ে তৃণমূলে যায় এবং তৃণমূল তাকে লুফে নেয়। কারণ এই ধরনের লুম্পেন যে কোনো শাসক দলের কাছে অ্যাসেট হিসাবে পরিগণিত হয়, কারণ তারা দলীয় তহবিল ভরার কাজে সহায়তা করেন এবং একই সঙ্গে এই ধরনের লোকেরা শাসক দলের অ্যাসেট হিসাবে পরিগণিত হন। তারা একদিকে যেমন শাসক দলের দলীয় তহবিল স্ফীত করার কাজে ব্যবহৃত হন, অন্যদিকে ভোটের দিন তাদের বাহিনীর শাসক দলের হয়ে জয়টাকে সুনিশ্চিত করে। বিচ্ছিন্ন বদ্বীপের মতো এই সমস্ত আঞ্চলিক মনসবদাররা থাকেন, তারা স্ট্রং ম্যান, রবিনহুড এইসব খেতাবে ভূষিত হন। তারা যে টাকা লুট করেন তার একটা অংশ গরিবদের মধ্যে বিলন, কারোর শরীর খারাপ হলে পাশে দাঁড়ান, কারোর পয়সার অভাবে কারোর মেয়ের বিয়ে আটকালে তার পাশে গিয়ে দাঁড়ান। সেই জন্য এলাকায় এক শ্রেণীর মানুষের মধ্যে তাদের চুম্বস্পর্শী জনপ্রিয়তা থাকে এবং এই জনপ্রিয়তাকে পুঁজি করে এই ধরনের মাস্তানরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন, সব ধরাছোঁয়ার বাইরে ভাবেন এবং অবশ্যই শাসক দলের শীর্ষ স্তরের সবুজ সংকেত থাকায় পুলিশ প্রশাসন এদের ঘাঁটাতে সহায়তা করে না। ওই সমস্ত অঞ্চলে আইনের শাসন চলে না, চলে শাসকের আইন। শাসকের আইন এটাই হচ্ছে এই ধরনের শেখ শাহজাহান ধরনের চরিত্রের বৈশিষ্ট্য। তাহলে কি এই শেখ শাহজাহান পশ্চিমবঙ্গে মাত্র একটাই আছে? ভুলেও এটা ভাববেন না। এরকম শাহজাহান, আলমগীর, আওরঙ্গজেব, মুদাস্সার, এসব প্রচুর লোক আছে, শঙ্কর আড্ড আছে। এরা এক একজন আঞ্চলিক মনসবদার, শাসক দলের বড় নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরা ফুলে ফেঁপে উঠেছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে। শেখ শাহজাহান একটা জিনিসে ভুল করে ফেলেছেন, আসলে বেসিক্যালি অশিক্ষিত। আবার অশিক্ষিত বা বলবো কি করে, আমার নিজেরই সেলফ কন্ট্রাডিকশন। শেখ শাহজাহান নাকি নির্ভুল বাংলা ইংরেজি লিখতে পারে এবং যেসব পোস্টার ওখানে ছাপা হয় তার বয়ান শেখ শাহজাহান নাকি নিজেই চূড়ান্ত করেন।
কিন্তু হয়তো বেশি দূর স্কুল কলেজে পড়াশোনা করেনি, এটা নাকি আমি শুনেছি যে নির্ভুল বাংলা ইংরেজি লিখতে পারেন। ইংরেজি হয়তো অতটা স্বচ্ছন্দে বলতে পারেন না, কিন্তু লিখতে পারেন, ব্যাকরণ সম্মত ইংরেজি লিখতে পারেন। হতে পারে শিখেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো ভুল করে ফেলেছেন। কারণ যে কথাটা শোনা যাচ্ছে, বিভিন্ন সংবাদপত্রেও বেরিয়েছে, নতুন কিছু নয়, সেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে বিপুল পরিমাণে নগদ মজুদ ছিল এবং শেষ মুহূর্তে শেখ শাহজাহান খবর পেয়েছেন যে ইডি অভিযান করবে, তাই নগদ সরানোর সুযোগ তিনি পাননি। নগদ সরানোর সুযোগ পেলে ইডির আধিকারিক, সিআরপিএফ এর জওয়ানদের হামলার মুখে পড়তে হতো না। হয়তো 1 ঘন্টা আগে শেখ শাহজাহান খবর পেয়েছেন যে ইডির আধিকারিকরা সিআরপিএফ এর জওয়ানদের নিয়ে তার বাড়িতে ওয়েট করতে আসছে। 1 ঘন্টার মধ্যে আপনি 50-60 কোটি টাকা সরাবেন কোথায়? তা তো খালের জলে ফেলে দিতে হয়। যদিও ওইসব অঞ্চলের নোনা জলে সোনা আছে, কিন্তু পয়সা, টাকা পয়সা, নোট, কাঁচা টাকা বস্তায় করে জলে ফেলে দিলে সেই নোটের তো আর কোনো কার্যকারিতা থাকে না। তখন উপায়ান্তর না দেখে শেখ শাহজাহান তার অনুগামীদের নির্দেশ দেন যে যে কোনো মূল্যে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে রুখতে হবে। তার ফলশ্রুতিতে এই ঘটনা। যদি ওই যে বারবার করে বলছেন দেখুন কেন খবর দিয়ে আসেনি, খবর দিয়ে আসলে ওই নগদ টাকা কি উদ্ধার করা সম্ভব হতো? সরেই ফেলতো। সেই টাকাটা সরাতে পারেনি বলেই শেখ শাহজাহান তার অনুগামীদের দিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালিয়েছে। এখন প্রশ্ন হলো সেই টাকাটা কোথায়? টাকাটা সরিয়ে ফেলা হয়েছে, নিশ্চয়ই কোনো সুরক্ষিত জায়গায় টাকাটা আছে। দেখুন, এই শেখ শাহজাহান, এই শঙ্কর আড্ডা, এই বাকিবুর, এরা রেশন দুর্নীতির বড় এজেন্ট। একে শেখ শাহজাহানের বাড়ি যেখানে, সেখান থেকে বাংলাদেশের বর্ডার কতটা? দুর্গম দুর্গম দ্বীপ আছে, নদীপথে বাংলাদেশ চলে যাওয়া যায়, সমস্ত সীমানা সুরক্ষিত নয়। তাহলে সেখানে টাকা থাকলে পরে সেই টাকাগুলোকে সাইফন করা যায়, পাচার করা যায়, পাচার করে হাওয়ালার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাঠানো যায়, যেমন শঙ্কর আড্ডা করেছে। আরে শঙ্কর আড্ডা তো নিজের দলের এক কাউন্সিলরের খুনে তার নাম জড়িয়েছিল, কিন্তু প্রবল চাপে সেই মৃত কাউন্সিলরের পরিবারের লোকজন শঙ্কর আড্ডার নামে লিখিত অভিযোগ করেননি। তারা তো খুশি, এগুলো রত্ন এবং ক্রিমিনাল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে শাহজাহান, শঙ্কর আড্ডা, বাকিবুর, আরো কত আওরঙ্গজেব, আলমগীর সব আছে, কে জানে আছে। এরা বেআইনি টাকা মজুদ, সেই টাকা পাচার করে প্রভাবশালীদের কাছে পাঠানো এবং অবশ্যই নিজের ভাগটাকে সুরক্ষিত রাখা, এই তো ওদের কাজ। কিন্তু এখন শাহজাহানের দায়িত্ব কেউ নিতে চাইবে না। শাসক তৃণমূল এখন মুখে কুলু পেটে আছেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, মুখ্যমন্ত্রী অভিষেক একটা শব্দ উচ্চারণ করছেন না শাহজাহানকে নিয়ে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কাউকে একটা বাক্য বলতে দেখেছেন এই ঘটনার নিন্দা করে? বসিরহাট পুলিশ জেলা সুপারও তদন্ত হচ্ছে বলে এড়িয়ে যাচ্ছেন। যে পুলিশ মধ্যরাতে বটতলা থেকে ব্যারাকপুরে যায়, একজন ফেসবুক পোস্ট করেছেন বলে এক আইনজীবীর বাড়িতে চড়াও হয়, সেই পুলিশের তৎপরতা দেখুন। আবার যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হলো, সিআরপিএফ আক্রান্ত হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো সংযমের পরিচয় দিয়েছেন। ইডির আধিকারিকদের একজনের অবস্থা গুরুতর, সেখানে শাহজাহানকে খোঁজার, তাকে ধরার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। উদ্যোগটা থাকবে কি করে? শাহজাহান ধরা পড়লে তো প্যান্ডোরার বাক্স খুলে যাবে।
তাই শাহজাহানের খুঁজে পাওয়া যাচ্ছে না। লুক আউট নোটিস টোটিস করে কি হবে? শাহজাহান এখানেই আছে, এখানেই আছে, আত্মগোপন করে আছে। কিন্তু মুশকিল হয়েছে যে তার বিরুদ্ধে রোহিঙ্গাদের মদত দেওয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বসতি স্থাপনের অভিযোগ এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আছে। তা এনআইএ তদন্ত করলে শাহজাহান কিন্তু ধরা পড়বে, গর্ত থেকে তাকে বের করে আনা হবে। যেমন কেষ্ট বীরভূমের বাঘ, একে ওকে বলতেন গাঁজা কেসে ফাঁসিয়ে দাও, অমুক করো তমুক করো, এখন সে তিহারে গড়াগড়ি খাচ্ছে। শাহজাহান এই ধরনের লোকজন, তাদেরও পরিণতি একই হবে। তখন শাসক দল কিন্তু তার পাশে থাকবে না। অনেকে আবার বলছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের খরচ নির্বাহ করাও শাহজাহানের একটা দায়িত্বের মধ্যে পড়েছিল। তৃণমূল বলছে জনরোষ, জনপ্রিয় নেতা, ইডি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে চড়াও হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা, তাই জনরোষ। পশ্চিমবঙ্গের মানুষ না খুব শান্ত নিরুপদ্রব জীবনযাপন করতে ভালোবাসেন, তারা রাজনৈতিক সচেতন। তারা এইভাবে কখনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর আক্রমণ করেন না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মাথাও ইট দিয়ে ফাটিয়ে দেন না। জনগণ চান অপরাধীরা ধরা পড়ুক, দেশে আইনের শাসন থাকুক, শাসকের আইন নয়। তাই জনতার ঘাড়ে দোষ চাপিয়ে শাসক দল পাপস্খলন করার চেষ্টা করছে। ভবিকে বলবে শাহজাহান ধরা পড়বেই, আজ না হয় কাল। এরা বেশি দিন, এই ধরনের দুর্বৃত্তরা বেশি দিন কিন্তু পালিয়ে বাঁচতে পারেন না। আজ না হয় কাল তাদের আইনের জালে জড়িয়ে যেতেই হবে। সময়ের অপেক্ষা দেখুন। এবং শুধু শাহজাহান নয়, নির্বাচন আসছে, নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের দুষ্কৃতি অনেক আছে পশ্চিমবঙ্গে, যারা এক একটা এলাকায় মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বাধা দেয়। তাদেরকে চিহ্নিত করতে হবে, আইন অনুযায়ী ব্যবস্থা করতে হবে, যাতে তারা লোকসভা নির্বাচনের সময় এলাকায় দাদাগিরি করতে না পারে, মানুষকে ভোট দিতে বাধা দিতে না পারে, ভয় দেখাতে না পারে। নির্বাচন একবার ঘোষণা হয়ে গেলে সমস্ত কিছুর দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা নিশ্চয়ই সব জায়গা থেকে ইনপুট নিয়ে বিষয়টা পর্যালোচনা করবেন। এই শাহজাহান 70,000-এর মধ্যে নাকি 64,000 ভোট পেয়ে জিতেছে। তাহলে গণতান্ত্রিক পদ্ধতি? এ তো সেই কি যেন কোন থেকে আরামবাগ না ওই জায়গা থেকে জিততেন অনিল বোস, 6 লক্ষ না 5 লক্ষ ভোটে রেকর্ড করেছিলেন। এইরকম ভোট হয়। কি ভোট হতো আরামবাগে আপনারা জানেন। বিরোধীরা দাঁত পড়াতে পারত না আরামবাগ, গোঘাট, খানাকুল এইসব অঞ্চলে। ঠিক সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এইসব জায়গাতে ভোট এভাবেই হয়, অন্তত স্থানীয় স্তরে। মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকলে এই দুষ্কৃতীদের ভয়ে মুখ খুলতে পারেন না। তা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে যাতে এই সব দুষ্কৃতী যেন এলাকায় না থাকে, তাদের স্থান যেন হয় জেলের ভিতরে। তাহলে মানুষ নিশ্চিন্তে ভয়হীন পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ঠিক কথাই বলেছেন। তিনি একটু আবেগপ্রবণ মানুষ। যে রাজ্যপাল কি করছেন, কেন তিনি বলছেন না আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে? এরকম ঘটনা তিনি কখনো ঠিক বলেছেন। আইন শৃঙ্খলা তো ভেঙে পড়েছেই। এবং বলুন তো, ইডি আধিকারিকরা অনেক জায়গাতেই তদন্ত করে। এই ধরনের আক্রমণের শিকার পশ্চিমবঙ্গে অতীতে কখনো তারা হয়েছে? দেশেও দেখাটা হতে পারে। আর রাজ্য সরকার দেখুন, যারা বলে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান খুব স্পষ্ট, জিরো টলারেন্স করাপশনে, সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নামি দামি আইনজীবী নিয়োগ করে কোটি কোটি টাকা খরচ করে দুর্নীতির তদন্ত আটকাতে চায়। তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটাই রেখেছেন যে দুর্নীতির তদন্ত বন্ধ করতে রাজ্য সরকারের এত আগ্রহ কেন? কত টাকা খরচ হলো কোষাগার থেকে? দেখুন, অরুণাভ বাবুর কি হয়েছে আমি জানি না,
তিনি এমন এমন কথা বলছেন যে কথাগুলো কিন্তু খুব শালীন নয়। অভিজিৎ বাবু আগে আইনজীবী ছিলেন, 56 বছর বয়সে কাকে ধরে তিনি বিচারপতি হয়েছেন অরুণাবাবু সব জানেন। আচ্ছা, বিচারপতি এরকম ধরাধরি করে হওয়া যায় নাকি? আপনি তো ঘুরিয়ে কলেজিয়াম ব্যবস্থারই প্রশ্ন তুলে দিলেন। তাহলে আপনি প্রশ্ন তুলে দিলেন কলেজিয়াম ব্যবস্থাটা স্বচ্ছ নয়। তাহলে কাউকে ধরে কেউ বিচারপতি হতে পারেন? একটা তো যোগ্যতা মাপকাঠি থাকে, সেখান থেকেই আইনজীবীদের বিচারপতি পদে উন্নীত করা হয়। অভিজিৎ বাবু সেইভাবেই পেয়েছেন বিচারপতি হিসাবে। আপনারা তো গায়ে লাগছে কেন অভিজিৎ বাবুকে তার জাজমেন্ট, তার অবজারভেশন নিয়ে? অভিজিৎ বাবু অত্যন্ত সৎ মানুষ, নির্ভীক মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে কাপোসীন যোদ্ধা। তাকে রিডিকিউল করে আপনি কি ইন্দ্রিয় সুখ পান? নিজের একটা অবস্থান ছিল, নিজেকে রেবেল বলতেন, এখন কোন পর্যায়ে নিজেকে নামিয়েছেন ভেবে দেখুন অরুণাহ বাবু। আপনি এখন অতীতের ছায়া মাত্র। কি চান? কি চান মহিয়সী নারীর কাছ থেকে? যদি কিছু চান মুখ ফুটে বলুন। রাজ্যসভার পদ, দমদম থেকে লোকসভায় প্রার্থী হতে চান? কি চান স্পষ্ট করে বলুন। বিচারপতিদের এই রকম আক্রমণ করবেন না। আপনাদের উপর বঙ্গবাসীর ভরসা নেই, কিন্তু জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস সিনহা, জাস্টিস মান্থা, প্রধান বিচারপতি জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস জয়মাল্য বাগচি, জাস্টিস জয় সেনগুপ্ত, এদের প্রতি বঙ্গবাসীর আস্থা আছে। সব জায়গায় যখন বন্ধ হয়ে যায় তখন বিচার বিভাগের দরজাই আমাদের জন্য খোলা থাকে। আমরা সুরাহা চাই, আমরা বিচার চাই। প্লিজ অরুণাহ বাবু, সংযত করুন নিজেকে। ব্যক্তিকুৎসা করে ইন্দ্রিয় সুখ উপভোগ করার চেষ্টা করবেন না। আপনার অনেক বয়স হয়েছে, থামুন, সংযত হন।